নমস্কার, সংবাদ পড়ছি সুপর্ণা ভৌমিক। আজকের বিশেষ বিশেষ খবর হলো, দুদিনের নিউজিল্যান্ড সফরে অকল্যান্ড পৌঁছলেন প্রধান। ডেস্টিনেশন ত্রিপুরা বড় সাফল্য, ৩৪২টি চুক্তিতে ১,২১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব জানালেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব। কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ করলেন মুখ্যমন্ত্রী। বিজনেস কনক্লেভে কৃষিক্ষেত্রে ৩০টি সংস্থার সাথে ১,৬৪৬ কোটি টাকারও বেশি মৌ স্বাক্ষর জানালেন কৃষিমন্ত্রী। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দেশ সফরের শেষ পর্যায়ে আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া বিমানবন্দরে ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। নিউজিল্যান্ডের প্রবাসী ভারতীয়রা জানান, প্রায় ৪০ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর তাদের কাছে অত্যন্ত গর্ব ও আবেগের বিষয়। প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনবে এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতাকে আরও জোরদার করবে বলেও বিশ্বাস নিউজিল্যান্ডবাসীদের। বিনিয়োগ আকর্ষণে নূতন মাইল ফলক স্পর্শ করে আজ শেষ হল ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬। দুদিনব্যাপী এই কনক্লেভে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে দেশ বিদেশের উদ্যোগপতি ও সংস্থার সাথে ৩৪২টি মৌ স্বাক্ষরিত হয়েছে এবং এর মধ্য দিয়ে রাজ্যে ১,২১,৩০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গেতে। হাঁপানিয়া আন্তর্জাতিক অডিটোরিয়ামে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরে সচিব জানান, এবারে কনক্লেভে ১২০০ সংস্থা অংশ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবরাও উপস্থিত ছিলেন। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 which was organized at Agartala on 9th and 10th of July. About 45 departments of state government, central government, PSUs, they participated. 2,000 plus delegates from private sector belonging to about 1,200 organizations, they participated. About 700 government officials also participated in this event. Union Minister for Donor, Union Minister for Commerce Industry, Chief Economic Advisor to Government of India, Special Secretary, Cabinet Secretariat, Chief Secretary, Honorable Chief Minister, all the ministers in the state government, all secretaries participated here, and total number of MOUs which were signed during this event are 342, and total value of these MOUs is 1,21,303 crore. নিয়ন্ত্রণ মুক্তকরণ সংস্কারে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সব অগ্রাধিকার ক্ষেত্র সফলভাবে সম্পন্ন করে দেশের প্রথম রাজ্যের স্বীকৃতি পেল ত্রিপুরা। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের সমাপ্তি দিনে আজ ইকোনমিক অ্যান্ড বিজনেস রিফর্মস শীর্ষক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ত্রিপুরা এই স্বীকৃতির কথা তুলে ধরে ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, ত্রিপুরা এখন অন্যান্য রাজ্যের জন্য অনুসরণীয় মডেল। অধিবেশনে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল এবং শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দীপক কুমারও ভাষণ দেন। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে দেশ বিদেশের বিভিন্ন সংস্থা ও উদ্যোগপতিদের মধ্যে প্রতীকী হিসেবে বেশ কয়েকটি মৌ বিনিময় হয়। Deregulation 1.0 alongside Odisha and Uttar Pradesh, and its achievement has been formally acknowledged by the government of India. When people ask which state they should study for regulatory reform, the answer is not a northeastern success story. It is simply Tripura. Tripura became the first state in India to complete every one of the 51 priority areas under both phase 1 and phase 2,
ahead of every other state and union territories in the country. এদিকে ভারত সরকারের ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব কেশব কুমার পাঠক বলেন, শিল্প বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে বিধিনিষেধ শিথিলীকরণে ত্রিপুরার উদ্যোগ সারা দেশের জন্য একটি মডেল। কনক্লেভে ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স রিডাকশন শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ক্যাবিনেট সচিবালয়ের অধীনে গঠিত ডিরেগুলেশন সেল ব্যবসা সহজীকরণ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং জনবিশ্বাস আইনের মাধ্যমে অপ্রয়োজনীয় নিয়ম কানুন কমানোর লক্ষ্যে কাজ করছে। অধিবেশনে রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা বলেন, গত 5 বছরে যেখানে রাজ্য বিনিয়োগের প্রস্তাব এসেছে 40,885 কোটি টাকা, সেখানে 1 বছরে প্রস্তাব এসেছে 1 লক্ষ কোটি টাকার ওপর। অধিবেশনে শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ উপস্থিত ছিলেন। मुझे बताया गया कि 2000 से ज्यादा इन्वेस्टर यहाँ आए हैं, लाखों करोड़ के एमओयू साइन हुए हैं, और ये एक दिन में नहीं होता है, लेकिन एक दिन जरूर होगा कि त्रिपुरा बहुत तेजी से देश का एक फ्रंट लाइन डेवलप स्टेट बनेगा। आज भी त्रिपुरा की इतनी तारीफ पूरे देश में हो रही है, हम डीरेगुलेशन सेल में उसको त्रिपुरा मॉडल कहते हैं। डीरेगुलेशन आप जो भी आइडियाज हमें देना चाहते हैं वह अभी आए हुए हैं, तो एक प्लेटफॉर्म बन जाए जिसमें आप लोग आइडियाज दीजिए, क्योंकि हम लोग अब फेज 3 डीरेगुलेशन भी शायद अगले साल शुरू करेंगे। तो आपके आज बात दिए हुए आइडिया से हमें बड़ी मदद मिलेगी कि आप और क्या क्या चाहते हैं कि ईज ऑफ डूइंग बिजनेस या ईज ऑफ लिविंग में और क्या काम हो सकता है, कौन कौन से सेक्टर्स हैं और राज्य सरकारों को क्या करना है। কনক্লেভে ব্যুরোক্রেটদের উদ্দেশ্যে ভারত সরকারের ক্যাবিনেট সচিবের বার্তা পাঠ করে শোনান ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব কেশব কুমার পাঠক। Remember, whether you means bureaucrats, were fair or partial, whether you were kind or rude, whether you were selfish or generous, whether you gave people a hearing or gave them a earful, whether you listened to people or shouted at them, whether you led your team or only followed your bosses, whether you were a mentor or a tormentor, and above all, whether you did good things or only talked about doing good things. If you are remembered, it will be for the extent of your accomplishment and not the extension of your tenure. The nation expects much from us. Much from us means bureaucracy. We must not let it down. Whatever good we can do for our state or for India, let us do it now. মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, যেখানে সম্ভাব্য বিনিয়োগকারীর সংখ্যা ছিল প্রায় 500, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1200-তে। এদিকে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আগামী দিনেও সুদৃঢ় হবে। যারা এসেছিল তারা সবাই খুশি, এবং ত্রিপুরার মানুষ সবাই আপনারা জানেন যে অতিথি পরায়ণ, তো ওরা তো এগুলো দেখে না, সবকটাই সুপারফিশিয়াল অন্যান্য জায়গায় গেলে। ওরা দেখে খুবই আনন্দিত, খুশি। না, উনি আগেও আমার কাছে এসেছিলেন এবং দেখা করেছিলেন। উনিও চাইছেন, উনি চাইছেন কি অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট। উনি আমার সাথে কথা বলছিলেন যে এই বিষয়। তা আমি বললাম, প্রথমেই আপনার যে ওখানকার যে অবস্থা, সেই অবস্থার আগে আপনারা এটাকে সাবসাইড করুন। যে ধরনের ওখানে নির্যাতন ইত্যাদি আমরা শুনি, প্রথমে তো এটাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যতক্ষণ ধরে আপনারা না করবেন, রিলেশন সেখানে হবে না। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন। আপনাদের সাথে যদি কমিউনিকেশন, যেগুলো আমরা অলরেডি বিনিয়োগ করে ফেলেছি, রেল লাইন থেকে আরম্ভ করে আমাদের মৈত্রী সেতু থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গেছে। তা আপনারা তাড়াতাড়ি এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে হয়, সম্পর্ক বাড়াতে হয়, তো এইগুলো দরকার। মানুষ বিজনেস চায়। আপনাদের এদিকেও যারা আছেন, কারণ আমরা জানি যে ফিশ থেকে আরম্ভ করে, সিমেন্ট থেকে আরম্ভ করে, বা যে আমাদের চিপস এগুলো আসে বাইরের থেকে, তো সেইগুলো এখন কিন্তু মুশকিল। তো এবং উনি বলছিলেন যে আমাদের যে ত্রিপুরা হয়ে যারা ট্রিটমেন্টের জন্য ভারতবর্ষে আসে, তারা অনেকটা দে ফিল গুড। তাই বলে আমাদের প্রবলেম নেই,
আমরা দেব, কিন্তু পাশাপাশি বিষয়গুলো আপনারা দেখুন। তো উনি তো বললেন যে এখনের যে গভর্নমেন্ট তারা অনেকটা এই বিষয়ে অনেক নরম চিন্তা ভাবনা করছেন। তাই আমি বললাম যে এইগুলো করুন আপনারা, আর এটা তো ইন্টারন্যাশনাল বিষয়, সেগুলো দিল্লিতে কথা বলতে হবে, দিল্লির থেকে যে নির্দেশ আসবে আমরা সেইভাবে কাজ করব। বন দপ্তরের অধীনে বাঁশ, আগর উড ও রাবার ক্ষেত্রে 1,600 কোটি টাকারও বেশি বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী উনিমেশ দেববর্মা। তিনি জানান, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে নতুন শিল্প গড়ে ওঠার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফরেস্ট দপ্তরের পক্ষে ব্যাম্বু, আগার উড এবং রাবারের উপর আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং 3টা ক্লাস্টার হয়েছে এবং ইট অ্যামাউন্টস মোর দেন 1600 crores ইন ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যালোন। রাবার সেক্টরে সেখানে দেখেছি 250 কোটি টাকার এটা কোম্পানির সাথে আমাদের হয়েছে এবং 50 কোটি 20 কোটি করে এইভাবে মোর দেন 500 crores রাবার সেক্টরে আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ব্যাম্বুর ক্ষেত্রে আর্ট্রি ATRI কোম্পানির সাথে আমাদের একটা কোম্পানির সাথে 800 কোটি টাকার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে, তারা ইনভেস্ট করবেন সেখানে। তো এইভাবে সব মিলিয়ে 1600 কোটির উপর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং শুধু ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা করতে পেরেছি। মেক ইন ত্রিপুরা, ইউজ ইন ত্রিপুরা, নট মেক ইন ত্রিপুরা, ইউজ ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড, এই প্রসেসটা কিন্তু শুরু হয়। কৃষকদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যের সরাসরি সরকারি ব্যবস্থায় ক্রয়ের মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গোমতী জেলার কাকরাবনে আজ সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে তিনি এই কথা বলেন। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন। কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই কর্মসূচি কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, কাকরাবনের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সভাধিপতি দেবল দেব রায়, জেলা শাসক রিঙ্কু লাথের সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। আমাদের যে কৃষি জমি যে জায়গাগুলো আছে, যে পতিত জমি, সেইগুলো আবার যদি আমরা পুনরুদ্ধার করি, আমরা কাজ করি, তাহলে গভর্নমেন্ট আমাদের সাহায্য করবে এবং এতে করে ওনারা কিন্তু আবার ফিরে আসছে এবং এই পতিত জমিগুলো আবার নতুন ভাবে কৃষকরা আবার সেখানে কাজ করছেন। এতে করে আমাদের যে গ্রামীণ অর্থনীতি সেখানে সেটা ডেভেলপ হচ্ছে। 2018 সাল থেকে 2,61,220 এমপি ধান আমরা ক্রয় করতে পেরেছি। কত টাকা? 529 কোটি টাকা। কোথায় গেছে? কৃষকদের অ্যাকাউন্টে গেছে। আমাদের রাজ্যে 529 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে গেছে 18 সাল থেকে এখন পর্যন্ত। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে কৃষিক্ষেত্রে 30টি সংস্থার সাথে 1,646 কোটিরও বেশি টাকার মৌ স্বাক্ষর হয়েছে। তেমনিভাবে বিদ্যুৎ নিগমের সাথে 16টি সংস্থার 1,900 কোটি টাকার এবং ট্রেডার সাথে 20টি সংস্থার 15,000 কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কৃষিজাত পণ্যের ভ্যালু অ্যাডেড থেকে শুরু করে প্রক্রিয়াকরণ এবং সেন্টার অফ এক্সেলেন্স ইত্যাদি ক্ষেত্রে এই অর্থ ব্যয় হবে। আজ অরুন্ধতী নগরে কৃষি গবেষণা কেন্দ্রে রাজ্যে জৈব চাষের উৎপন্ন আনারস, সুগন্ধি লেবু এবং কালী খাসা চাউলের স্যাম্পল দুবাইয়ের উদ্দেশ্যে পাঠানোর সময় কথা জানান তিনি। পতাকা নেড়ে এই কৃষি দ্রব্যগুলো পাঠানোর সময় উপস্থিত ছিলেন কৃষি ও হর্টিকালচার দপ্তরের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা। 1,646 কোটি এখন পর্যন্ত TSECL অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ নিগমে মৌ স্বাক্ষর করেছে 16টা সংস্থা এবং টাকার পরিমাণ 19,000 কোটি। টেডাতে 20টা সংস্থা মৌ স্বাক্ষর করেছে 15,000 কোটি এখন পর্যন্ত, আরো চলছে।
গতকাল মৌ স্বাক্ষর করার পর আজকে ওরা মার্কেটিং গ্রুপ, ওরা মৌতে টাকার অ্যামাউন্ট নেই, মার্কেটিং গ্রুপ তারা পারচেজ করে নেবে আমাদের কুইন পাইনঅ্যাপেল, আমাদের কালিকাশা রাইস, আমাদের সেন্টেড লিমন, এগুলি আজকে নিয়ে গেছে এবং আমাদের এগুলি এফপিসি যারা আছে তারা সংগ্রহ করেছে। রাজ্যে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বড় সাফল্যের দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাঁর দাবি, উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত হওয়া চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানোর রেফারেল রোগীর সংখ্যা প্রায় ৮০% কমেছে। শুক্রবার আগরতলায় মণিপাল হাসপাতালের সহযোগিতায় নবনির্মিত কার্ডিয়াক অ্যান্ড মাল্টি স্পেশালিটি টাইম হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, স্বল্প খরচে উন্নতমানের চিকিৎসা পৌঁছে দিতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে কাজ করছে। তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো যদি উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এগিয়ে আসে তবে সেই উদ্যোগকে সরকার সর্বতোভাবে স্বাগত জানাবে। পাশাপাশি চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অটুট রাখার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার জয়ন্ত কুমার রায় এবং বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের ডাক্তার চেতন গিনিগিরি সহ অন্যান্যরা। ১৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে বহির্রাজ্য থেকে সুপার স্পেশালিটি ডাক্তাররা আসবে এবং চিকিৎসা প্রদান করবে বলেও জানা যায়। স্বাস্থ্য যে আমাদের ইন্স্যুরেন্স প্রধানমন্ত্রীর জন্য অনেক যোজনা ছিল, বাকি লোক যারা আছেন সাপোজ 7 লাখ ফ্যামিলি রয়েছে তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেখানে মানে সারা ত্রিপুরার মানুষ তার মধ্যে এই যোজনার মধ্যে আসাতে আজকে ত্রিপুরা অন্যান্য কোন রাজ্যে হয় ক্যাপিং আছে যে এত টাকা তার ইনকাম থাকতে হবে, আমাদের এখানে কিন্তু সব উঠিয়ে দিয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে আমরা মানুষকে দিতে পেরেছি আমাদের স্বাস্থ্য সুরক্ষা। রাজ্য প্রশাসনের অবসরপ্রাপ্ত আধিকারিকদের বারবার পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, যোগ্য কর্মরত সিনিয়র আইএএস আধিকারিক থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত আধিকারিকদের বারবার মেয়াদ বৃদ্ধি করায় প্রশাসনের অন্দরেও ক্ষোভ তৈরি হচ্ছে। সাংবাদিক সম্মেলনে 2 বিধায়ক সুদীপ সরকার ও নয়ন সরকারও উপস্থিত ছিলেন। এরকম যে কোনো অবসরপ্রাপ্ত অফিসারকে পুনর্নিয়োগ করা এর মতন কিছু না, হয় 1বার 2বার 3বার হতেই পারে, কিন্তু কারো কারো করতে দেখা যাচ্ছে এটা অনন্তকাল, এটা কোনো মেয়াদ ফুরোচ্ছে, আর তাদের সম্পর্কে নানা ধরনের কথা হচ্ছে। বর্তমান সময়ে বিভিজি রামজি ষোড়শ অর্থ কমিশনের অতিরিক্ত অর্থ বরাদ্দ, পারফরমেন্স গ্রেন্ট সহ বিভিন্ন দিক থেকে রাজ্যের গ্রামগুলোতে বাড়তি তহবিল আসার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের চাহিদা ও লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রতিটি গ্রামের সার্বিক উন্নয়ন করতে হবে, জানালেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আর সিপাহীজলার নলছড় ব্লক ভিত্তিক উন্নয়নমূলক কাজের পর্যালোচনা সভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন। ব্লকের কমিউনিটি হলে আয়োজিত এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত, ব্লকের ভিডিও সুরঞ্জিত সরকার, পঞ্চায়েত দপ্তরের যুগ্ম অধিকর্তা অনুরাগ সেন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। নিজের পঞ্চায়েতকে স্বনির্ভর করা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ এই গ্রামের স্বনির্ভরতার মধ্য দিয়ে আমরা ভারতবর্ষকে 2047 সালে যে বিকশিত ভারত গঠনের যেই রোড ম্যাপ, সেটা কিন্তু মাননীয় মোদিজি বানিয়েছে। সুতরাং আমরা একটা মিশনে কাজ করছি, সেই মিশনে আমরা গ্রাম প্রধান হিসাবে একটা পঞ্চায়েতের দায়িত্ব আছে। সুতরাং এই পঞ্চায়েতটাকে যাতে আমরা বিকশিত পঞ্চায়েত হিসাবে গড়ে তুলতে পারি, তার জন্য কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ, চাহিদা ইত্যাদির উঠে দলমত নির্বিশেষে সবার জন্য এগিয়ে এই জি রামজিকে ব্যবহার করে কাজ করি। রাজ্যে মাছের বার্ষিক চাহিদা 1,17,000 মেট্রিক টন হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র 85,000 মেট্রিক টন। মাছের এই ঘাটতি পূরণের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা। 26তম জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আজ লেম্বুছড়ার কলেজ অব ফিশারিজে এক কৃষক বিজ্ঞানী কর্মশালায় উদ্বোধন করে তিনি মৎস্য চাষীদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সুযোগ সুবিধা গ্রহণের জন্য আধুনিক পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের
কলেজের ডিন প্রফেসর অরুণ ভাই প্যাটেল, রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর অঞ্জন সেনগুপ্ত, লেম্বুছড়া কলেজ অফ এগ্রিকালচারের অধ্যক্ষ ডক্টর দেবাশিস সেন, ICAR আঞ্চলিক কেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর বুরহান উদ্দিন চৌধুরী, নবাব ত্রিপুরা ডেপুটি জেনারেল ম্যানেজার দিগন্ত কুমার দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মৎস্য চাষীদের সম্মাননা জ্ঞাপন সহ মাছের পোনা ও খাদ্য বিতরণ করা হয়। Only somewhere near about 85,000 metric ton is the production. 85,000 মতো মাছ উৎপাদন হচ্ছে ত্রিপুরায়। তাহলে যে ঘাটতি 31,000 বা 30,000-এর কাছাকাছি 30,000 মেট্রিক টন যে ঘাটতি, এই ঘাটতিটাই কিন্তু ফিশ ফার্মারদের একটা সুযোগ যে আপনারা আরো সাপ্লাই দিতে পারেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বলে একটা স্কিম আছে, এইটাতে অনেক ফ্যাসিলিটি, স্কিম কোথায় কিভাবে অ্যাপ্লাই করে আপনারা লাভবান হবেন এটা আপনারা জানতে চেষ্টা করুন। মৎস্য দপ্তরের উদ্যোগে ধলাই জেলার কমলপুর টাউন হলে আজ অনুষ্ঠিত হয় 26তম আন্তর্জাতিক মৎস্য চাষী দিবস। রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়িকা স্বপ্না দাস পাল, সহকারী সভাধিপতি অনাদি সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা, দপ্তরের উপ অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র সরকার প্রমুখ। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য রাজ্যের 18 জন মৎস্য চাষীকে সম্মান জানানো হয়। মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে মৎস্য চাষীদের প্রতি আহ্বান রাখেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। দেশব্যাপী এই ফিশ ফার্মার যেটা অনুষ্ঠিত চলছে, কারণ এই দিনে আমাদের ইন্ডিউস ব্রিডিং এর যেটা সূচনা হয়েছিল 10 জুলাই 1997 মানে 1957-এ, তার বিশেষ করে ডক্টর HL চৌধুরী, হেলাল চৌধুরী এবং ডক্টর আলিকুনি, ওনাদেরকে স্মরণ করে এবং ওনাদের সম্মান জানানোর সাথেই আমাদের সারা রাজ্যেও এটা, আমাদের অন্যান্য রাজ্যের সাথে আমাদের রাজ্যেও এটা অনুষ্ঠিত চলছে। এটা জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে ধর্মনগর মৎস্য দপ্তরের উদ্যোগে মহকুমা ভিত্তিক একদিনের মৎস্য চাষী কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মনগর মৎস্য চাষী প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপূর্ণা নাথ, ধর্মনগর মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক অঙ্কনা দে, পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন টিঙ্কু শর্মা, অপূর্ণা সিংহ দেবনাথ এবং মিহির নাথ। এই অনুষ্ঠানে 4 জন মৎস্য চাষীকে সংবর্ধনা জানানো হয়। বিধায়ক মৎস্য চাষীদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নতুন নতুন উৎপাদন কৌশলে গ্রহণের আহ্বান জানান। মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক অঙ্কনা দে জানান, মৎস্য চাষীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ প্রদান এই কর্মশালার মূল উদ্দেশ্য। আমরা দেখি আড়তদারের কাছে দাম ছড়া যুবরাজনগরের ভেতর থেকে, আমাদের বাগবাসার উপর থেকে, ওইসব জায়গা থেকেই বেশি মাছ আসে। এখানে আমরা মাছ চাষীদের সামগ্রিকভাবে কিভাবে মাছ চাষ করতে হবে এবং মাছ চাষ করতে গেলে কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কিভাবে তার থেকে আমরা ওভারকাম করতে পারি, এই ব্যাপারে ওদেরকে ট্রেনিং দেওয়া হবে। দক্ষিণ ত্রিপুরার সাব্রমে কর্মজীবী মহিলাদের জন্য মিশন শক্তি প্রকল্পের আওতায় আজ উদ্বোধনী হল সখী নিবাসের স্পোর্টস অফিস সংলগ্ন শেল্টার হাউসে আয়োজিত অনুষ্ঠানে এর সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। তিনি বলেন, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে গড়ে ওঠা এই হোস্টেলে কর্মজীবী মহিলারা নিরাপদ, সাশ্রয়ী, উন্নত আবাসনের সুবিধা পাবেন। সেই সঙ্গে নারীদের কর্মসংস্থান, অংশগ্রহণ বাড়াতে এই উদ্যোগ বলে জানান তিনি। মূল উদ্দেশ্য, যারা বাইরে থেকে কর্মচারীরা বা ব্যবসাগত কারণে বাইরে থাকতে হয়, বাড়িঘর থেকে দূরে থাকতে হয়, তারা বিভিন্ন ভাড়া বাড়িতে তারা ভাড়া থাকেন। দেখা যায় খুব কম মূল্যের বেতনেও যারা মায়েরা বোনেরা রয়েছেন, আপনারা অন্যের বাড়িতে ভাড়া থেকে যে আপনাদের রোজগার অনেকটাই চলে যায় থাকা খাওয়ার কারণে। এই কারণে বিশেষ করে আপনাদের সুবিধার জন্যই সরকারিভাবে এটা এই সখী নিবাস করা।
বিশ্বকাপ ফুটবলে টানা তৃতীয়বার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে 23তম বিশ্বকাপের প্রথম কোয়ার্টার মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল ফ্রান্স। 1998 এবং 2018 এই দুইবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। গত বিশ্বকাপে সেমিফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে ফ্রান্স ফাইনালের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার। এদিকে আজ ভারতীয় সময় রাত 12:30টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। দুদিনের নিউজিল্যান্ড সফরে অকল্যান্ড পৌঁছলেন প্রধানমন্ত্রী। ডেস্টিনেশন ত্রিপুরার বড় সাফল্য, 342টি চুক্তিতে 1,21,000 কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব, জানালেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব। কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ, বললেন মুখ্যমন্ত্রী। বিজনেস কনক্লেভে কৃষিক্ষেত্রে 30টি সংস্থার সাথে 1,646 কোটি টাকারও বেশি মৌ স্বাক্ষর, জানালেন কৃষিমন্ত্রী। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।